এই ২৪-এর গণ অভ্যুত্থানের পরে এই সময়ে আপনারা যারা ছাত্রদল করেন আপনারা পার্টিকুলারলি খুবই সৌভাগ্যবান। কারণ আপনারা শুধুমাত্র একটা বড় রাজনৈতিক দলের একটা অঙ্গ সংগঠন হিসাবে রাজনীতি করেন না, আপনারা গণ অভ্যুত্থানের ভ্যানগার্ড হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন। ফলে আপনারা একটা অলরেডি আপনারা নিজের একটা ঐতিহাসিক সময়ের মধ্যে নিজেদেরকে উন্নীত করেছেন। ছাত্রদলের এমনিই গৌরবজনক অধ্যায় আছে, ৯০-এর গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, এগুলোর বাদেও এই সময়ে যারা ছাত্রদল করেন তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার অগ্রগণ্য কাণ্ডারী হিসেবে নিজেদের ভূমিকা পালন করছেন। এবং আপনারা রাজপথে জুলাই গণ অভ্যুত্থানের সময় আমরা যারা রাজপথে ছিলাম, আমরা যারা সংগঠিত করেছি জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত করার চেষ্টা করেছি, আমরা দেখেছি ছাত্রদল কি লড়াকু ভূমিকা পালন করেছে। আওয়ামী লীগকে কিন্তু শুধুমাত্র পপুলার গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে বিদায় করা হয়নি, প্রত্যেকটা স্পটে, যাত্রাবাড়ি, মিরপুর, রায়ের বাজার, প্রত্যেকটা স্পটে এখানে ফাইট ব্যাক করে আওয়ামী লীগকে সরাইতে হয়েছে। এই ফাইট ব্যাক করার কাজটা ২৪-এর এই লড়াকু মুক্তিযুদ্ধের কাজটা মোটা দাগে বড় অংশে জীবন বাজি রেখে করেছে ছাত্রদল সারা বাংলাদেশে। কিন্তু বিএনপির যেটা সমস্যা, ছাত্রদলের সেটা সমস্যা, সবই করবে কিন্তু কোনো কিছুর ক্রেডিট দাবি করবে না, ক্রেডিট শুধুমাত্র শহীদদের। আচ্ছা, এটা এই জন্য আমি ছাত্রদলকে ধন্যবাদ জানাই যে আজকে এরকম একটি আলোচনা অনুষ্ঠান, আমি এই অনুষ্ঠানে আসি নাই, আসছিলাম উপরে একটা অনুষ্ঠানে, তারপরে এটা ছাত্রদলের আয়োজন দেখে আমি নিজ দায়িত্বে ঢুকে গেছি। তো আমি কয়েকটা কথা বলার সুযোগ নিতে চাই। সেটা হলো, আমরা এটা বলি পপুলারলি বিপ্লব ও সংহতি দিবস। তো বিএনপি তো একটা লিবারাল ডেমোক্রেটিক পার্টি, তাই না, একটা মধ্যপন্থা রাজনৈতিক দল। তাহলে বিপ্লব ও সংহতি দিবসের মধ্যে বিপ্লবটা কোথায়? বিএনপি তো লাল নীল বই পড়তেও বলে না লোকজনকে, তাহলে বিপ্লবটা কোথায়? এবং আমরা এতদিন যে ন্যারেশন, যে বয়ানের রাজনীতি দেখেছি, আপনার এখানকার বামপন্থা বা জাসদীয় যে বয়ান বা জাসদীয় আওয়ামী যে বয়ান, সেখানে যেভাবে জিয়াউর রহমানকে এবং বিএনপির কর্মকাণ্ডকে একটা ভিলেন আকারে হাজির করা হয়েছে এবং এগুলোকে কেন্দ্র করে যে ধরনের আবেগী শিল্প সাহিত্য উপন্যাস গল্প লেখা হয়েছে, লেখার মধ্য দিয়ে জিয়াউর রহমানের যে চরিত্র নির্মাণ করা হয়েছে, তারপরেও উনি যে বারবার কাম ব্যাক করে, কোথা থেকে কাম ব্যাক করে, তাহলে তার সত্যের ঠিকানাটা কোথায়, তার স্পিরিটটা কোথায়, সেটা আমরা বোঝার চেষ্টা করব। জিয়াউর রহমানের বিপ্লবটা মধ্যে কোনো লাল নীল বইয়ের কোনো ব্যাপার ছিল না, কোনো অত্যুক্তিক ছিল না, কোনো রেটরিক ছিল না, কোনো বয়ানবাজি ছিল না, ছিল হলো কর্মসূচি। ওনার ডায়েরির পাতা আমি কালকে রাত্রে পড়তেছিলাম, ডায়েরির পাতার মধ্যে প্রথমে একটা পাতায় দেখলাম যেরকম একটা ত্রিভুজ আঁকানো, তার উপরে লেখা হলো ন্যায়, ন্যায় ভিত্তিক সমাজ। তার বাম দিকে লেখা হলো আপনার বহুদলীয় গণতন্ত্র, তার ডান দিকে দেখা হলো আপনার ন্যায় বিচার এবং স্বাধীনতা সার্বভৌমত্ব। তার মানে, এবং এইটা কার্যকর, এইটা আপনার প্রতিষ্ঠিত করার জন্য তারপরে টিক চিহ্ন দিয়ে লেখা, নিচে তীর চিহ্ন দিয়ে লেখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী কর্মসূচি, আপনার বেকার মুক্ত সমাজ, নিরক্ষর সমাজ, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ সমাজ, এবং এগুলোই বিপ্লবী কর্মসূচি। ফলে এইবার আপনি দেখেন এখানে যারা ইসলামী বিপ্লবের কথা বলে, যারা বামপন্থী বিপ্লবের কথা বলে, তারা কি চায়? একটা শোষণ মুক্ত সমাজ, একটা দারিদ্র মুক্ত সমাজ, মানুষের মর্যাদাবোধ প্রতিষ্ঠিত করা, তাই না? এখন জিয়াউর রহমানের এন্টার কর্মকাণ্ড, সময় মাত্র 3.5 বছর, এই কর্মকাণ্ডগুলো যদি আপনি পর্যালোচনা করেন, দেখবেন একটা বিপ্লবী আকাঙ্ক্ষা যা যা করে উনি কর্মসূচির মধ্যে দিয়ে ঠিক তাই বাস্তবায়ন করার চেষ্টা করেছেন। এবং এই কর্মসূচিতে ধরেন খাল কাটা, আমরা বলি খাল কাটা, খাল কাটলে কি হয়? খাল কাটলে কি শুধু পানি ধারণ করা হয়? না, মানুষকে দেশ গঠনের সৈনিক হিসাবে রূপান্তর করা হয় খাল কাটা এটা। এবং প্রেসিডেন্ট যখন কোদাল নিয়ে নাইমা যায় তখন কোনো মানুষের আর বসে থাকার সুযোগ থাকে না। এবং মানুষ একটা জাতির চরিত্র গঠন, জাতির চরিত্রের দৃঢ়তা গঠনের যে কাজটা, সেইটা ছিল ওনার বিপ্লবী কর্মকাণ্ড। বিপ্লবের জন্য দরকার বিপ্লবী মানুষ, এবং সেই কর্মকাণ্ডটাই জিয়াউর রহমান আসলে নিজে হাতে নিয়েছিলেন। ফলে তার যে অ্যাক্টিভিটি, তার যে বিপ্লব, বিপ্লব ও সংহতি দিবসে যে বিপ্লবের কথা আমরা বলি, সেটা কোনো বয়ানের বিপ্লব না, সেটা কোনো কথার বিপ্লব না, সেটা হলো কর্মসূচির বিপ্লব। এই জন্য উনি ক্ষমতার জন্য উনি লালায়িত ছিলেন না। এবং আপনারা সবাই জানেন ৩রা নভেম্বর থেকে পরবর্তী সময়ের পট পরিবর্তনের ঘটনার মধ্য দিয়ে উনাকে ক্ষমতায় বসানো হয়েছে বিপুল সিপাহী জনতার আপনার স্বতঃস্ফূর্ত
বিপ্লবের মধ্য দিয়ে ওনাকে ক্ষমতায় অধিষ্ঠিত করা হয়েছে, উনি ক্ষমতায় আসেন নাই। উনি সবসময় যেটা করেছেন, ওনার উপর যে দায়িত্বটা সেই ছোটবেলা থেকে সেটা 100% সততার সাথে পালন করার চেষ্টা করেছেন, এবং যখনই তিনি দায়িত্ব পালন করেছেন তখনই তিনি সেই সততার প্রমাণ দিয়েছেন। ফলে বাংলাদেশ নির্মাণের এই যে আমরা যদি বলি বাংলাদেশ নির্মাণের যে মূল কাঠামো, মূল ডাইস, এটা আগামী দিনেও যদি আপনি করতে চান, সেই কাঠামোটা বেসিক্যালি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাঠামোর দিকে ফেরত যেতে হবে, সেটাকে পুনরুদ্ধার করতে হবে। ফলে 71 সালে স্বাধীনতার ঘোষণা দেওয়ার মধ্য দিয়ে উনি যে দায়িত্বটা পালন করেছিলেন তার চেয়ে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন 7 নভেম্বর এই বিশৃঙ্খল অবস্থায় বাংলাদেশের দায়িত্বভার উনি কাঁধে নিয়ে। সেই অর্থে উনি প্রকৃতভাবে স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে আসলে সংরক্ষণ করার অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। ফলে সেই দিক থেকে 71-এ ধরেন জিয়াউর রহমান যদি তার ভূমিকা নাও রাখতেন, আমার ধারণা বাংলাদেশ স্বাধীন হয়ে যেত। কিন্তু 75 সালে উনি যদি সেই ভূমিকায় অবতীর্ণ না হতেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা সম্ভব হতো না। ফলে 71-এর ওনার ভূমিকা, এটা ঐতিহাসিক ভূমিকা, আমরা সবাই জানি। কিন্তু 75-এ ওনার যে ভূমিকা, সেই ভূমিকার পূর্ণ মূল্যায়ন আমাদের এখানে কখনো করা হয় নাই। কেন করা হয় নাই? কারণ হলো আমাদের এখানকার এই যে ফ্যাসিবাদী সাংস্কৃতিক ইন্ডাস্ট্রি, এই যে ফ্যাসিবাদী বুদ্ধিজীবিতা, এটা কখনোই বাংলাদেশের মূল ধারা, এটা যে জিয়াউর রহমানের যে বাংলাদেশপন্থী ধারা, এই ধারাকে কখনো সাংস্কৃতিকভাবে আপনার গুরুত্বপূর্ণ জায়গায় মূল্যায়ন করার সুযোগ দেওয়া হয় নাই। এই জন্য বাংলাদেশে জিয়াউর রহমানের সবচেয়ে বড় অবদান কি? বড় অবদান, এগুলোর চেয়েও সবচেয়ে বড় অবদান হইল বাংলাদেশি জাতীয়তাবাদ। ওনার লেখালেখা যদি আপনি পড়েন, উনি ভাষাভিত্তিক জাতীয়তাবাদের সমালোচনা করছেন, উনি হিটলারের রেসিয়াল জাতীয়তাবাদের সমালোচনা করছেন, এবং প্যান ইসলামিক, ইসলামের নামে যারা মুসলিম জাতীয়তাবাদ, মুসলিম সেন্টিমেন্টকে ব্যবহার করে যারা আলট্রা ফ্যাসিজম তৈরি করতে চায় তাদের সমালোচনা করছেন, করে বলছেন আমরা এমন একটা জাতীয়তাবাদ গড়ে তুলব যেটা হবে সার্বিক জাতীয়তাবাদ। এবং আপনারা জানেন পৃথিবীর বহু দেশে বাঙালি আছে, কলকাতায় আছে, আসামে আছে, নিউ ইয়র্কে আছে, নানা দেশে আছে, কিন্তু বিশ্ব বাঙালির একটাই দেশ, বাংলাদেশ। এই জন্য দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। এই যে বাংলাদেশ, বাংলাদেশি পরিচয়, এটা আমাদের একটা সভ্যতাগত পরিচয়, এবং এই সভ্যতাগত পরিচয় যিনি আমাদেরকে দান করেছেন, যিনি আমাদেরকে এটা পরিপূর্ণভাবে কর্মসূচির মধ্য দিয়ে বাস্তবায়ন করার পথে আপনার প্র্যাকটিক্যালি উদাহরণ সৃষ্টি করে দেখেছেন, তার নাম হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফলে সবকিছু যদি আপনি বাদও দেন, এটা ঐতিহাসিক অবদান। এই অবদান বাংলাদেশ যতদিন থাকবে, এই কমিউনিটি যতদিন থাকবে, ততদিন থাকবে। এবং আমি এখানে ধন্যবাদ দিতে চাই জনাব সালাউদ্দিন আহমেদ সাহেবকে। উনি বিগত দিনে সংস্কার কমিশনে যে ভূমিকা রেখেছেন, সেই ভূমিকার আপনার তাৎপর্য, এগুলো যদি আপনারা ভিডিওগুলো নানাভাবে দেখেন, পর্যালোচনা করেন, এগুলো হলো আপনার বাংলাদেশকে আগামী দিনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় রূপান্তরের জন্য আপনার একটা শিক্ষণীয় বিষয় হিসেবে থাকবে। এগুলো আমাদের পর্যালোচনা এবং শেখার বিষয় হিসেবে থাকবে। এবং এখানে যারা আজকে সংস্কারের নামে জুলাই ঠিকাদারি করে এবং অন্যদেরকে জুলাই গাদ্দার প্রমাণ করার চেষ্টা করে, তাদেরকে বুঝতে হবে বাংলাদেশ ন্যারেটিভ পলিটিক্স পার করে আসছে। 54 বছরের আওয়ামী লীগের ন্যারেশন, 18 বছরের তারেক রহমানের চরিত্র হননের ন্যারেশন বাংলাদেশের মানুষ কিন্তু গ্রহণ করে নাই। ফলে আজকে যারা কথায় কথায় ন্যারেটিভ পলিটিক্স নির্মাণ করার চেষ্টা করেন এবং জুলাইয়ের নামে গণতন্ত্র বিরোধী প্রকল্প প্রস্তাবনা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন, আপনারা ব্যর্থ হবেন। আপনারা 71-এ ব্যর্থ হয়েছেন, আপনারা স্বৈরাচারী আমলে ব্যর্থ হয়েছেন, এবং আপনারা এই 24 উত্তর বাংলাদেশে, যেখানে আমরা একটা মূল্যবোধ ভিত্তিক এবং দল মত নির্বিশেষে রাষ্ট্র যার যার দল, যার যার রাষ্ট্র সবার, এরকম একটা কাঠামোর মধ্যে আসছি, সেখানে আপনাদের পলিটিক্স অলরেডি বাতিল হয়ে গেছে। কারণ আমরা মতাদর্শ ভিত্তিক ফ্যাসিজম, আলট্রা ফ্যাসিজম এবং দলীয় মোনার্কি, এগুলো 5 তারিখে পরাজিত করেছি। ফলে জুলাইয়ের নামে, জুলাই পূজার অজুহাতে আপনারা অগণতান্ত্রিক দাবি দেওয়া, এবং আপনারা এই যে গণভোট এবং আপনার জুলাইয়ের আইনি ভিত্তির মতো এই যে আজগুবি গাঁজাখুরি দাবি দেওয়া, চাপাই দেওয়ার চেষ্টা করছেন, এবং পার্লামেন্টের সার্বভৌম ক্ষমতা, মানে জনগণের সার্বভৌম ক্ষমতাকে যারা আন্ডারমাইন করেন, যারা আপনার সংস্কার বাংলাদেশে কে না চায়। সংস্কার শুধু না, আমরা বলি 24-এর পরে আমাদের পুনর্গঠন লাগবে, এবং পুনর্গঠন প্রক্রিয়ার বিপ্লবী কর্মসূচি যে দলটি গ্রহণ করে, সেই দলটির নাম হলো বিএনপি।
এবং সেটা আপনারা জিয়াউর রহমান সাহেবের এই 3.5 বছরের কর্মকাণ্ড, এই জন্য বিপ্লবটা মুখে মুখে বিপ্লবের কথা বলা এবং এনজিও লর্ডদের দিয়ে বাংলাদেশকে লুটপাটের নতুন ক্ষেত্র হিসেবে তৈরি করা এবং বাংলাদেশকে একটা হামিদ কারজাই মডেলের দিকে ঠেলে দেওয়া, -2 ফর্মুলা বাস্তবায়নের জন্য রাজনৈতিক প্রক্সি হিসাবে কাজ করা, এগুলো বাংলাদেশের মানুষ এখন বোঝে। ফলে আপনাদেরকে বলবো, বাংলাদেশে দলীয় স্বার্থের রাজনীতি বাদ দিয়ে জাতীয় স্বার্থের রাজনীতি করেন। আগামী দিনের বাংলাদেশকে, বাংলাদেশের মানুষের সাথে ক্ষমতার সম্পর্ক স্থাপনের জন্য আপনারা নিজেদের আগে সংশোধিত করেন, তারপরে অন্যকে বলেন। বাংলাদেশকে এই মুহূর্তে গণতান্ত্রিক পথে উত্তরণের জন্য বাংলাদেশের একমাত্র বিকল্প বিএনপি। এই বিকল্প এবং এইবার যে নির্বাচনের নমিনেশন দেওয়া হলো, আমরা 237 জনের নাম জানলাম। কে নমিনেশন পাইলো না পাইলো এটা ইম্যাটেরিয়াল। আমরা জাতি হিসাবে সৌভাগ্যবান, বেগম খালেদা জিয়া নির্বাচন করছেন এবার। এখানে কে ত্যাগী, কে অত্যাগী, কে কত বড় নেতা, এগুলো ইম্যাটেরিয়াল, এগুলো দেখার দরকার নেই। এটা আমাদের পরম সৌভাগ্য, যাকে বারবার মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু আল্লাহর রহমত হিসেবে, আল্লাহর রহমতের একটা নিদর্শন হিসাবে বেগম খালেদা জিয়া আজও বাংলাদেশে বেঁচে আছেন এবং এই নির্বাচনে উনি অংশগ্রহণ করবেন। এটা জাতীয় আবেগের ব্যাপার, এটা জাতীয় সার্বভৌমত্ব এবং স্বাধীনতার প্রতীকের ব্যাপার। ফলে এখানে দলের মধ্যে অনেকেই ত্যাগী আছে, অনেকেই 15 বছরে অনেক মানুষ আমি রাস্তাঘাটে দেখেছি, বিভিন্ন জায়গায় দেখেছি, যাদের জীবন, পরিবার, এগুলোর যে অপূরণীয় ক্ষতি হয়েছে, এটা দল চাইলেও পূরণ করতে পারবে না। কে কাটছে কম থেকে, এটার কোনো মেজারমেন্ট, এটা কোনো পরিমাপ করা যাবে না। ফলে আমাদের জন্য গৌরবের, বাংলাদেশের জন্য গৌরবের, এবং আমরা জাতি হিসেবে মনে করি সৌভাগ্যবান যে বেগম খালেদা জিয়া নির্বাচন করছেন। ফলে এই নির্বাচনের বিরুদ্ধে যদি আপনারা রাজনীতি করার চেষ্টা করেন, আপনারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যাবেন এবং আপনাদের পরিণতি, ভোটবিহীন ক্ষমতার যে পরিণতি হয়, সেই পরিণতি আপনাদের জন্য অপেক্ষা করছে। ফলে আমি আবারও ছাত্রদলকে ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই। আগামীর বাংলাদেশ নির্মাণে তারা 24-এ যেভাবে ভ্যানগার্ড হিসেবে দাঁড়িয়েছেন, এই ভ্যানগার্ড হিসেবে গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে অগ্রগণী সৈনিক হিসেবে ছাত্রদলের ভূমিকা দেখতে চাই। এই কামনা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।